আসসালামু আলাইকুম সবাইকে। আজ কোষ এর গঠন এর প্রথম ক্লাস নিয়ে চলে আসলাম। এই ক্লাসে কোষ এর বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরনের ডেফিনেশন নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ কোষ প্রাচীর এর আগ পর্যন্ত এখানে আলোচনা করা হবে। সবাই পুরো ক্লাসটি মনোযোগের সাথে করবে আশা করি। কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। সেল শব্দটির উৎপত্তি কিভাবে হয় বা কোন শব্দ থেকে সেল শব্দটির উৎপত্তি হয়? আমরা প্রথমে সেল সম্পর্কে জানি। রবার্ট হুক যখন একটি ছিপি পর্যবেক্ষণ করেন, তখন তিনি দেখতে পান যে ছিপির ভেতরে অনেক তরল পদার্থের ন্যায়, মানে একটি নিরেট পদার্থ কিন্তু তরল পদার্থের মতো ভাসছে। তখন তিনি ছিপির একটি পাতলা অংশ যেটি অনুবীক্ষণ যন্ত্রের উপর রাখেন বা সামনে রাখেন পর্যবেক্ষণ করার জন্য। তখন তিনি দেখতে পান মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুটুরি। তা মেইনলি ছিল মৃতকোষ, অর্থাৎ বা সে প্রথমত মৃতকোষকে পর্যবেক্ষণ করেন এবং দ্বিতীয়ত তিনি শুধুমাত্র কোষ প্রাচীর সম্পর্কে ধারণা দিতে পারছেন, অর্থাৎ সেল এর শুধুমাত্র কোষ প্রাচীর সম্পর্কে সে ধারণা দিতে পারছে। এবং সে প্রথম সেলকে আবিষ্কার করেন এবং এই সেল শব্দটি সেলুলার, যার অর্থ হলো প্রকোষ্ঠ বা ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। অর্থাৎ সেলুলার শব্দের অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, যেটি থেকে তিনি সেল শব্দটি আবিষ্কার করেন বা উৎপত্তি করেন। সেলুলার শব্দ থেকে তিনি সেল শব্দটি আবিষ্কার করেন বা উৎপত্তি ঘটান। তো মাইক্রোগ্রাফিয়া বইটি কে লিখেছেন? মাইক্রোগ্রাফিয়া বই, যে বইটিতে কোষ এর গঠন, কোষ এর সব ধরনের জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই বইটি রবার্ট হুক লিখছেন। তারপর কোষ সৃষ্টির ক্ষেত্রে আদিকোষ থাকে। আমরা জানি আদিকোষ হলো ব্যাকটেরিয়ার কোষগুলোকে আমরা সাধারণতভাবে আদিকোষ বলে থাকি। অর্থাৎ যে কোষগুলোতে কোনো ধরনের আবরণী পদার্থগুলো থাকে না, অর্থাৎ কোনো সুবিন্যস্ত কোনো পদার্থই অবস্থান করে না। সে পদার্থ থেকেই আমাদের প্রকৃত কোষ উৎপন্ন হয়েছে। তো আদিকোষের মধ্যে দু ধরনের ব্যাকটেরিয়া ঢুকে যায়, যেগুলো মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট গঠনে সহায়তা করে। বায়বীয় ব্যাকটেরিয়া, যেগুলো মাইটোকন্ড্রিয়া উৎপাদনে সহায়তা করে বা বায়বীয় ব্যাকটেরিয়ার মাধ্যমে মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়, এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্ট উৎপন্ন হয়ে থাকে। এরপর লাস্ট থেকে এই প্রশ্নগুলো আমি লাস্ট থেকে, মানে কোষ প্রাচীরের আগে যে পেজটা আছে সেখান থেকে এইগুলো তুলছি। সবচেয়ে ছোট কোষ কোনগুলো, এগুলো অনেক সময় নৈবিত্তিকে আসে। সবচেয়ে ছোট কোষ কোনগুলো? সেগুলো হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এগুলো হলো সবচেয়ে ছোট কোষ। এবং বড় কোষ, সবচেয়ে বড় কোষ কোনগুলো? সবচেয়ে বড় কোষ আমরা জানি এক একটি ডিম হলো এক একটি কোষ, এক একটি ডিম এক একটি কোষের ন্যায়। যেহেতু উটের ডিম সবচেয়ে বড়, একটি ফুটবলের ন্যায় হয়ে থাকে প্রায়, তো এটি হলো সবচেয়ে বড় কোষ। এরপর এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কোনটি? অর্থাৎ এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, যেটি হলো অ্যাসিডোভুলারিয়া, অর্থাৎ সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ অ্যাসিডোভুলারিয়া। এবং বহুকোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো র্যামি। বহুকোষী সর্বাপেক্ষা বড় যে উদ্ভিদ কোষটা আছে, এটা হলো এককোষী। উদ্ভিদটা হবে এককোষী, সেক্ষেত্রে বড় কোষ হলো বুলারিয়া। আর এটা হলো উদ্ভিদটা হবে বহুকোষী, সেক্ষেত্রে বড় কোষ হলো র্যামির। মানব দেহে সর্বাপেক্ষা বড় প্রাণীকোষ, মানব দেহে কোন কোষে সবচেয়ে বড় থাকে? আমরা জানি আমাদের স্নায়ুতন্ত্র বা স্নায়ু, সেটি হলো মোটর নিউরন। স্নায়ুকে আমরা নিউরন বলে থাকি। তো মোটর নিউরন সাধারণতভাবে প্রাণী দেহের সবচেয়ে বড় কোষ। মানব দেহের সর্বাপেক্ষা ক্ষুদ্র কোষ, আমরা জানি রক্তের একটি উপাদান, রক্ত 3টি উপাদান নিয়ে গঠিত, আরবিসি, ডব্লিউবিসি ও প্ল্যাটিলেট। তার মধ্যে প্ল্যাটিলেট হলো সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হলো প্ল্যাটিলেট অর অনুচক্রিকা, এটাকে আমরা বাংলায় বলে থাকি। বিজ্ঞানী নাম ও তাদের আবিষ্কার বা উদ্ভাবন। প্রথমে রবার্ট হুক তিনি কোষ আবিষ্কার করেন এবং এর নামকরণ তিনি করেন, এবং তিনি কোষ প্রাচীর আবিষ্কার করেন। তারপর কলিকার যিনি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কলিকার। এরপর পোর্টার, তিনি আবিষ্কার করেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়ার। এরপর ক্যামিলো গলগি, নাম দেখলেই বুঝে যায়, গলগি বডি। এরপর প্যালাডো বা ক্লট, তিনি আবিষ্কার করেন রাইবোসোম। দাদুবে, তিনি আবিষ্কার করেন লাইসোসোম আবিষ্কার করেন দাদুবে বা তেদুবে। লাইসোসোম। এরপর ভন ভেন্ডেন, তিনি আবিষ্কার করেন সেন্ট্রিওল। তারপর রবার্ট ব্রাউন আবিষ্কার করেন নিউক্লিয়াস পুরোটা আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। ফন্টনা, যিনি আবিষ্কার করেন নিউক্লিওলাস।
নিউক্লিওলাস, যেটি হলো নিউক্লিয়াসের কী বলে গাঢ় অংশ, তরলের যে গাঢ় অংশটি থাকে সেটা হলো নিউক্লিওলাস। তারপর স্টার্সবুর্গার আবিষ্কার করেন ক্রোমোজোম। স্টার্সবুর্গার সাধারণতভাবে ক্রোমোজোম আবিষ্কার করেন, ক্রোমোজোম। তারপর ভলডেয়ার কি আবিষ্কার করেন? ভলডেয়ার ক্রোমোজোম নামকরণ করেন, অর্থাৎ তিনি ক্রোমোজোম আবিষ্কার করেন আর ভলডেয়ার হলো ক্রোমোজোম নামকরণ করেন, ক্রোমোজোম নামকরণ করেন। এরপর নাগেলি প্লাজমা মেমব্রেন নামকরণ করেন, প্লাজমা মেমব্রেন। নামকরণ করেন পার্কিনজে সাধারণত প্রোটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন। পার্কিনজে প্রোটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন, তারপর রবার্টিস ও ফ্রান্সি মাইক্রোটিউবিউলস আবিষ্কার করেন, অর্থাৎ এক্ষেত্রে আমরা বিজ্ঞানীর নাম ও এদের বিভিন্ন ধরনের উদ্ভাবন, মানে কোষ এর মধ্যকার অঙ্গাণুগুলো কে আবিষ্কার করেন তাদের নাম এবং সে সম্পর্কে আমরা এখানে উল্লেখ করছি বা জানছি। এরপর কোষবিদ্যার জনক কে? সিদ্ধান্তভাবেই আছে রবার্ট হুক, তিনিই কোষবিদ্যার জনক, রবার্ট হুক। এরপর আধুনিক কোষবিদ্যার জনক কে? আধুনিক কোষবিদ্যার জনক হলো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। কোষতত্ত্ব প্রদান করেন কে? কোষতত্ত্ব প্রদান করেন সোয়ানসন, বিজ্ঞানী সোয়ানসন কোষতত্ত্ব প্রদান করেন, কোষতত্ত্ব প্রদান করেন। লোয়েওসিকোভিচ কর্তৃক প্রদত্ত কোষের সংজ্ঞা হলো, কোষ হলো জৈবিক কার্যাবলীর একক। কোষ যেটা জৈবিক কার্যাবলীর একক, কোষ হলো জৈবিক কার্যাবলীর একক, যা অর্ধবেদ্য ঝিল্লি অর্থাৎ কোষ প্রাচীর যে আমরা জানি বা প্লাজমা মেমব্রেন, সে অর্ধবেদ্য। এটাকে ভেদ করে পানি বা অন্যান্য পদার্থ আসতে পারে, আবার এটাকে ভেদ করে অন্যান্য পদার্থ বাইরেও যেতে পারে, অর্থাৎ অর্ধভেদ্য। এটি পুরোপুরি অভেদ্যও না, আবার পুরোপুরি ভেদ্যও না, তো অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, যা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, যা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং এটি এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। অর্থাৎ কোষ যা জৈবিক কার্যাবলীর একক, জৈবিক যত কাজ আছে আমাদের জীবের ক্ষেত্রে, যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কোষ করে থাকে, অর্থাৎ জৈবিক কার্যাবলীর প্রধান একক হলো কোষ, যা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। যে ঝিল্লি, সো এটা হলো অর্ধবেদ্য, খুব মানে মাঝামাঝি একটা পর্যায়, অভেদ্য ও ভেদ্য এর মাঝামাঝি পর্যায় হলো অর্ধবেদ্য পর্যায়। অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে, যা অন্য সজীব মাধ্যম ছাড়া, মানে অন্য সজীব মাধ্যম অর্থাৎ অন্য কোষ বা অন্য কোনো উপাদান, রক্ত, যেমন আমাদের রক্ত উৎপাদনের ক্ষেত্রে আমাদের লাল অস্থিমজ্জা প্রয়োজন হয়, লাল অস্থিমজ্জা থেকে আমাদের রক্ত উৎপন্ন হয়, কিন্তু কোষ যখন উৎপন্ন হয়, রক্তকণিকা মানে কি, রক্তকণিকার মধ্যে থাকে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, এই তিনটাই সাধারণতভাবে অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, যার জন্য অস্থিমজ্জার প্রয়োজন, যেটা হলো একটি সজীব মাধ্যম। কিন্তু এক্ষেত্রে কোনো সজীব মাধ্যম লাগে না, এক্ষেত্রে একটি কোষ তার নিজ থেকেই, মানে কোষ থেকেই আরেকটি অপত্য কোষে পরিণত হয়, এর জন্য তার নিজস্ব কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং আত্মপ্রজননে সক্ষম। কোষের প্রকারভেদ। কোষ সাধারণতভাবে 3 প্রকার বা 3 ধরনের হয়, তার মধ্যে লাস্টের ধাপ যেটা
ইয়া হলো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। যেহেতু আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে জানি, তাও আমি বলবো পরে, বাট উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে। তো আমি ২ টা সম্পর্কে পুরোপুরি আলোচনা করছি। শারীরবৃত্তীয় পর্যায়ে দেহকোষ ও জনন কোষ এবং নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আদিকোষ ও প্রকৃত কোষ। দেহকোষ যেটা আমাদের দেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। অঙ্গ ও অঙ্গতন্ত্র অঙ্গতন্ত্র গঠন এবং জনন কোষ যেটি আমাদের প্রজননে সহায়তা করে। অর্থাৎ জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড সংখ্যক কোষ। অর্থাৎ আমরা জানি যে আমাদের দেহের কোষগুলো সাধারণতভাবে 2n হয়ে থাকে, কিন্তু আমাদের যে জনন কোষগুলো আছে সেগুলো সাধারণত n সংখ্যক হয়ে থাকে। তো ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড সংখ্যক কোষে উৎপন্ন হয়, যেটি জনন কোষের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ জনন কোষ সাধারণতভাবে আমাদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ধরনের হয়ে থাকে। জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষ। মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ। তোর আদিকোষ। সাধারণত আমরা জানি আদিকোষ বলতে এটাকেই বোঝানো হয় যেটাকে আমরা বুঝি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যে কোষগুলো আছে সেগুলোকে আমরা সাধারণতভাবে আদিকোষ বলে থাকি। তো আদিকোষের ক্ষেত্রে শুধুমাত্র রাইবোসোম থাকবে, আর কোনো ঝিল্লি বিশিষ্ট বা পর্দা বিশিষ্ট অঙ্গাণু এতে অবস্থান করে না। এতে একটা ডিএনএ থাকে, সেটি থাকে গোলাকৃতির বা গোলাকার বা বৃত্তাকার যাকে বলা হয়। তো এই আকৃতির একটি ডিএনএ থাকবে, এছাড়া এর মধ্যে কোনো কিছু সুগঠিতভাবে থাকে না, যার জন্য কি আদিকোষ বলা হয়। এবং প্রকৃত কোষ যেখানে নিউক্লিয়াস সহ সকল ধরনের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু অবস্থান করবে। আদিকোষের ক্ষেত্রে রাইবোসোম থাকবে শুধু, রাইবোসোম ও রাইবোসোম থাকবে শুধু, আর যে বৃত্তাকার ডিএনএ থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকে। অন্য কোনো ঝিল্লিবদ্ধ বা পর্দা বিশিষ্ট কোনো ধরনের পদার্থ এখানে অবস্থান করবে না। আর এখানে নিউক্লিয়াস সব ধরনের সব ধরনের অঙ্গাণু থাকে। অর্থাৎ প্রকৃত কোষে নিউক্লিয়াস সহ বিভিন্ন সকল ধরনের অঙ্গাণু অবস্থান করবে। এখন স্টেম কোষ, যেটা জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষ। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষকে 19 শতকে স্টেম কোষ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এই কোষ থেকে আমাদের পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ দেহটা গঠন হয়। অর্থাৎ এই কোষ থেকে আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, লিভার সহ আমাদের সকল ধরনের অঙ্গ প্রত্যঙ্গ এখান থেকেই তৈরি হয়ে থাকে। সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন ধরনের যে অঙ্গাণুগুলো থাকে, অঙ্গাণু বা ক্ষুদ্রাঙ্গগুলো থাকে, সেগুলোকে সাধারণতভাবে কোষীয় অঙ্গাণু বলা হয়। সাইটোপ্লাজমে জীবন্ত যে অঙ্গাণুগুলো থাকে, যেগুলো বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে এবং কোষের জীবন ধারণে বা কোষের স্থায়িত্বে গঠন করে, সেগুলোকেই সাধারণতভাবে কোষীয় অঙ্গাণু বলা হয়। যদি পারি, কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী ও কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য কোষীয় মানে যে ক্ষুদ্রাঙ্গ রয়েছে, অপরিহার্য যে ক্ষুদ্রাঙ্গ রয়েছে, তাই রয়েছে সেগুলোই হলো কোষীয় অঙ্গাণু। তার মধ্যে এগুলো হলো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, নিউক্লিয়াস, তারপর উদ্ভিদের ক্ষেত্রে বলতে গেলে ক্লোরোপ্লাস্ট, প্রাণীদের সেন্ট্রোসোম এবং বিভিন্ন জিনিস থাকে। এরপর আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যকার পার্থক্য। আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যকার কী কী পার্থক্য পরিলক্ষিত হয়? নিউক্লিয়াস। আদিকোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সাধারণতভাবে থাকে না। আমরা জানি আদিকোষের মধ্যে কোনো প্রকার ঝিল্লিবদ্ধ বা পর্দা বিশিষ্ট কোনো অঙ্গাণু থাকে না, রাইবোসোম ছাড়া। রাইবোসোম থাকে তো ছড়ানো ছিটানোভাবে, তাও শুধুমাত্র রাইবোসোমটাই থাকে। তো নিউক্লিয়াস আদিকোষের থাকে না, আর প্রকৃত কোষেরই থাকে। তারপর ডিএনএ। আমরা বলছি যে আদিকোষে বৃত্তাকার ডিএনএ থাকবে। আদিকোষে একটি বৃত্তাকার ডিএনএ থাকে। আর এখানে প্রকৃত কোষে যা সুগঠিত অবস্থায় থাকবে। আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে না কোনো ধরনের, মানে রাইবোসোম ছাড়া।
তো রাইবোজোম এখানে যেহেতু আছে, রাইবোজোম এখানে থাকবে, এখানে থাকবে না। আর আবরণ বিশিষ্ট অঙ্গাণুর ক্ষেত্রে থাকে না, এখানে থাকে। অর্থাৎ প্রকৃত কোষে আবরণ বিশিষ্ট সকল অঙ্গাণু অবস্থান করে। সাইটোস্কেলেটন, যাকে আমরা বাংলায় বলে থাকি কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল আদি কোষের ক্ষেত্রে থাকে না এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এটি পরিপূর্ণভাবে থাকে। এবার আরএনএ পলিমারেজ, অর্থাৎ যেটি আরএনএ সংশ্লেষ বা আরএনএ, আমরা জানি আরএনএ সাধারণতভাবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ হয় ট্রান্সলেশনের মাধ্যমে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়, বা ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হয়। ভুল হয়ে গেল। আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ সাধারণতভাবে আরএনএ সংশ্লেষ বা আরএনএ উৎপাদনে সহায়তা করে। এটি ডিএনএ থেকে যখন আরএনএ উৎপন্ন হয় তখন এটি সহায়তা করে। এক্ষেত্রে ডিএনএ থেকে সাধারণতভাবে আরএনএ উৎপন্ন হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ট্রান্সক্রিপশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমেই আরএনএ পলিমারেজটা উৎপন্ন হয়। আদিকোষের ক্ষেত্রে এটা খুবই দ্রুত ঘটে এবং এর মধ্যে কোনো সমস্যা হয় না, যার জন্য এটা পলিমারেজটা থাকে এক প্রকার। সাধারণতভাবে আরএনএ পলিমারেজ 3 ধরনের হয়, কিন্তু এখানে থাকে, মানে আদিকোষে এটি থাকে এক প্রকার থাকে। এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এটি 3 প্রকারই থাকবে, অর্থাৎ 3 প্রকারেরই এখানে কাজ রয়েছে। অপেরণ এক্ষেত্রে উল্টা, আদিকোষে অপেরণ প্রয়োজন হয় বা থাকে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে এটি অপ্রয়োজন বা থাকে না। জিনের গঠনের ক্ষেত্রে আমরা জানি যে যখন এমআরএনএ গঠন হয়, ডিএনএ থেকে এমআরএনএ গঠন হলে কিছু ইন্ট্রন থাকে যেগুলো কোনো ধরনের বিক্রিয়া করে না বা কোনো ধরনের কাজে নিয়োজিত থাকে না বা এতে কোনো তথ্য থাকে না। সো সেগুলোকে আমরা কেটে, মানে সাধারণত ক্ষেত্রে আমরা কেটে শুধুমাত্র এক্সনগুলোকে আলাদা করে নিই, কিন্তু ব্যাকটেরিয়া বা আদিকোষের ক্ষেত্রে এগুলো উৎপন্ন হয় না, মানে অর্থাৎ ইন্ট্রন থাকে না বা ইন্ট্রন উৎপন্নই হবে না, ইন্ট্রন উৎপন্ন হয় না, এখানে হয়। ইন্ট্রন উৎপন্ন হয় এবং ইন্ট্রনগুলোকে ইন্ট্রিগেস এনজাইমের মাধ্যমে কেটে শুধুমাত্র এক্সনগুলোকে একত্রিত করে আমরা এমআরএনএ উৎপন্ন করি। ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমরা উৎপন্ন করি। তারপরে আমি বিস্তারিতভাবে বলবো। কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি সাধারণত আদিকোষ যদি আমরা ব্যাকটেরিয়া ধরি, শুধুমাত্র আদিকোষকে যদি আমরা ব্যাকটেরিয়া ধরি, সেক্ষেত্রে দ্বিবিভাজন প্রক্রিয়া। আর যদি আমরা অন্য সকল জীব ধরি আদিকোষকে নিয়ে, সেক্ষেত্রে অ্যামাইটোসিস হবে সকল ক্ষেত্রে, শুধুমাত্র ব্যাকটেরিয়া ছাড়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজন হয়। সো ব্যাকটেরিয়া ছাড়া প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক আদিকোষেরই অ্যামাইটোসিস হয়। সো অ্যামাইটোসিসটাই মেইনলি হয়ে থাকে। এ সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হবে মাইটোসিস এবং প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিসও হবে, মিওসিসও হবে। মাইটোসিস হবে দৈহিক ক্ষেত্রে, মিওসিস হবে জনন ক্ষেত্রে। সিম্পল। মাইটোসিস, মিওসিস। এবার শ্বসন আদিকোষের ক্ষেত্রে শ্বসনটা হবে অবাধ শ্বসন। খুব মানে কম বিক্রিয়ার মাধ্যমে হয়ে যাবে অবাধ শ্বসন, খুব বেশি ঝামেলাপূর্ণ হবে না। আর সবাধ শ্বসন প্রকৃত কোষের ক্ষেত্রে হয় খুব ঝামেলাদায়ক। প্রায় 38টা এটিপি তৈরি হয়, 38, কিছু ক্ষেত্রে 36। দুই ধরনের দেওয়া আছে। সো সাধারণত 36কে মেন ধরা হয়, 38ও বলা যায়। সো শ্বসনের ক্ষেত্রে অবাধ শ্বসনটা হবে আদিকোষের ক্ষেত্রে এবং সবাধ শ্বসনটা হবে প্রকৃত কোষের ক্ষেত্রে। সবাধ শ্বসনটা হবে প্রকৃত কোষের ক্ষেত্রে। ট্রান্সলেশন বলতে বোঝায় যখন এমআরএনএ থেকে আমাদের প্রোটিন উৎপন্ন হবে। এমআরএনএ থেকে যদি প্রোটিন উৎপন্ন হয় তখন এটিকে ট্রান্সলেশন বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে মানে ট্রান্সক্রিপশন যে হবে, ট্রান্সক্রিপশনের পর হয় ট্রান্সলেশন। আমরা জানি যে ডিএনএ থেকে উৎপন্ন হয় ডিএনএ, যেটা হলো রেপ্লিকেশন। তারপর ডিএনএ থেকে এমআরএনএ, যেটা হলো ট্রান্সক্রিপশন। এরপর এমআরএনএ থেকে প্রোটিন, যেটা হলো ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশনটা ঘটে মানে আদিকোষের ক্ষেত্রে সাথে, মানে ট্রান্সক্রিপশনের সাথে, ট্রান্সক্রিপশন এর সাথে এটা ঘটবে, সাথে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে এটি ঘটবে ট্রান্সলেশনের একটু পর বা কিছুক্ষণ পর। ট্রান্সলেশন এর কিছুক্ষণ পর বা কিছুক্ষণ, সবই সম্ভব। একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম, এই দুটি অংশ, অর্থাৎ এটা এবং এটা, এই দুটি অংশ নিয়ে সাধারণতভাবে একটি উদ্ভিদ কোষ গঠন হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে প্রাচীর থাকে, প্রাচীর হিসেবে কোষ প্রাচীর থাকে এবং কোষঝিল্লিও থাকে, বাট কোষঝিল্লিটা প্রোটোপ্লাজমের অংশ, কিন্তু কোষ প্রাচীর প্রোটোপ্লাজমের অংশ নয়। এই দুটি অংশই সাধারণতভাবে প্রাচীর সৃষ্টিতে সহায়তা করে। শুধুমাত্র মানে প্রাণীর কোষের ক্ষেত্রে শুধুমাত্র কোষঝিল্লি থাকে, কিন্তু
উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর ও কোষঝিল্লি দুটোটাই অবস্থান করবে। এবং এরপর প্রোটোপ্লাজমে সাইটোপ্লাজম অবস্থান করে। সাইটোপ্লাজম সাধারণতভাবে নিউক্লিয়াস ছাড়া সকল ধরনের অঙ্গাণু বহন করে। সাইটোপ্লাজমে নিউক্লিয়াস ছাড়া সকল ধরনের অঙ্গাণু থাকে এবং এরপর হলো নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, এই তিনটি অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়াস হলো লাস্ট। প্রোটোপ্লাজম সাধারণতভাবে ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন, অর্থাৎ একটা কোষ যে আবরণ বিশিষ্ট থাকে সেটাকে বলা হয় কোষঝিল্লি। আর প্লাজমা মেমব্রেনে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলোর মধ্যে কিছু আছে যেগুলোর মধ্যে নিজস্ব আবরণ থাকে, আবার কিছু আছে বা যেগুলো নিজস্ব কোনো আবরণ থাকবে না। নিজস্ব যেগুলো আবরণ আছে সেগুলোকে বলা হয় সাধারণতভাবে ঝিল্লিবদ্ধ, মানে ঝিল্লি সহ থাকবে। যেগুলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সেল ভ্যাকিউল, পারক্সিজম। মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সেল ভ্যাকিউল, পারক্সিজম, এগুলো প্রত্যেকটারই নিজস্ব আবরণ রয়েছে। এবং ঝিল্লিবিহীন, যেগুলো নিজস্ব কোনো আবরণ থাকবে না, সেগুলো হলো মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা অংশই কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটনের অংশ। আমরা দেখছি যে আদিকোষের ক্ষেত্রে সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল থাকে না, যেটা সাধারণতভাবে শুধুমাত্র প্রকৃত কোষের ক্ষেত্রে থাকে। প্রকৃত কোষ সাধারণতভাবে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ হয়ে থাকে। সো এক্ষেত্রে কোষীয় কঙ্কালের এই তিনটা অংশ থাকবে। এই তিনটা অংশই হলো ঝিল্লিবিহীন, এর মধ্যে কোনো ঝিল্লি থাকবে না। এরপর রাইবোজোম, সেন্ট্রিওল, প্রোটিওসোম। রাইবোজোম এক্ষেত্রে সেন্ট্রিওল ও প্রোটিওসোম। সেন্ট্রিওল হলো সাধারণতভাবে আমাদের প্রাণী দেহে থাকে, আর প্রোটিওসোম যেটা হলো উদ্ভিদ দেহে সাধারণতভাবে অবস্থান করে থাকে। প্রোটিওসোমকে অলিওসোমও বলা হয়ে থাকে কিছু ক্ষেত্রে। আর এই ঝিল্লিবিহীন পদার্থগুলোকে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি সেরা, মামাই, প্রথম। সেরা, সেতে সেন্ট্রিওল, রাতে রাইবোজোম, মামাই। এই মামাই পুরোটাই হলো কোষীয় কঙ্কালের অংশগুলোকে বহন করে। মা মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ই, এই তিনটা অক্ষরই এখানে দেওয়া আছে। প্রথম, প্রোতে প্রোটিওসোম, অর্থাৎ এটার মাধ্যমে আমরা ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো আছে প্রত্যেকটাকেই মনে রাখতে পারবো। এরপর এখন হলো বিপাক বা মেটাবলিজম। মেটাবলিজম হলো বিক্রিয়ার সমষ্টিকে মেটাবলিজম বলা হয়। একে দুই ভাগে ভাগ করা হয়, ক্যাটাবলিজম ও অ্যানাবলিজম। বিক্রিয়ার মাধ্যমে যদি একটি বড় অণুকে ছোট ছোট অণুতে ভাগ করা যায় তবে সেটাকে বলা হয় ক্যাটাবলিজম। এভাবে আমরা মনে রাখতে পারি, ক্যাটা মানে কাটা। তো বড় জিনিসকে কেটে ছোট ছোট করা যায়, সেভাবে বড় অণুকে কেটে ছোট ছোট করে, এভাবে আমরা মনে রাখতে পারি। অপরদিকে অ্যানাবলিজম হলো আনবে, অর্থাৎ ছোট ছোট অণুকে মিলে, মানে ছোট ছোট অণু মিলে একটি বড় অণু গঠন করবে, সেটি হলো অ্যানাবলিজম।